ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত। আজ আমরা গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্পের সঙ্গে থাকব। গল্পের নাম সস্তার বাড়ি। বাড়ি খুঁজে খুঁজে হয়রান, শুধু হয়রানই নয়, উদ্ভ্রান্ত। এমন সময় কল্যাণ এসে খবর দিলে উত্তর কলকাতায় একটা বাড়ি আছে, দোতলা বাড়ি, উপরে নিচে 4খানা শোবার ঘর, রান্না ভাড়ার, এছাড়া তেতলায় একটা চিলে কোঠা, মাত্র 55 টাকা ভাড়া। কত? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে বিজয়। নিশ্চয়ই 155 বলতে গিয়ে কল্যাণ ভুল করে 55 বলে ফেলেছে। কল্যাণ কিন্তু আবারও বলে, 55, শুধু 55। রাজি আছো উত্তরে যেতে? উত্তরে কেন, জমের দক্ষিণ ধরে যেতেও বিজয়ের আপত্তি নেই। এমনই ওর অবস্থা তখন। কোথাও একটা আশ্রয় পেলেই বাঁচে। নিচের 2টি ঘর নিয়ে সে থাকে, ভাড়া 50। সেটাকে বাড়াতে না পেরে বাড়িওয়ালা তাকে তাড়াবার জন্য এমন সব কৌশল অবলম্বন করেছে যে এক মুহূর্ত সেখানে থাকাও সমস্যা। ওরা উঠে গেলে নাকি সে 75 টাকা ভাড়া পাবে ওই 2খানা ঘরে। তা বাদ, কিন্তু তার জন্য মানুষ এত অভদ্র হতে পারে? বিজয় বাড়ি খুঁজছে প্রাণপণে, বাড়ি পেলেই উঠে যাবে, এর কথাটা তিনি কিছুতেই বিশ্বাস করতে প্রস্তুত নন। তারা উপরে থাকে, ওরা নিচে, সুতরাং ছোটখাটো অসংখ্য এমন অত্যাচারের সুযোগ তাদের আছে জানিয়ে নালিশ মোকদ্দমা তো করা যায়ই না, 5 জনের কাছে বলতে গেলেও উপহাসাস্পদ হবার সম্ভাবনা। যারা ভুক্তভোগী নয় তারা সেই দুঃখ বুঝবে না। আর তাছাড়া ছাপোষাক কেরানি লোক, 12 মাস মামলা মোকদ্দমা করার সময়ই বা কই? ঝগড়াঝাটি করতেই বিরক্তি বোধ হয়, ক্লান্তি আসে। কিন্তু সে যাক, কল্যাণ বলে কি 55 টাকায় গোটা বাড়ি এই বাজারে? পাগল নাকি ও? গত 1.5 মাস 2 মাস বিজয় কম করে অন্তত 150 বাড়ি দেখেছে। চোর কুঠুরির মতো 2খানা ঘর যার আছে, সে যদি বা দয়া করে 100 টাকা না চায় তো 80 চাইবেই। তাও তার না আছে জল, না আছে পায়খানা। 36 ঘর ভাড়াটের জন্য হয়তো একটা কল, একটা মাত্র পায়খানা। এমনও আছে যারা বলে দেয় বিপদ আপদ হয় সে আলাদা কথা, নইলে মোটামুটি জল আপনাদের রাস্তার কল থেকেই আনতে হবে। আবার ভাড়া যদি একটু কম হয়, 65-70-এর ধাক্কা যা, সে মনুষ্যবাসের অযোগ্য। দিনের বেলা আলো জ্বালতে হয়, ভিজে স্যাঁত স্যাঁত করছে। কলতলা পায়খানার পাশের ঘর হয়তো এমনি সব জোটে। দক্ষিণ কলকাতার বাড়িগুলো এত পুরনো নয় বলেই ওর এই দিকে ঝোঁক, নইলে উত্তরে আর আপত্তি কি? সে সন্দিগ্ধ কণ্ঠে বললে, 55 টাকায় 1খানা গোটা বাড়ি? কি রকম বাড়ি রে? কল্যাণ একটু বিরক্তই হয়। হাতে পাঁজি, মঙ্গলবার বাবা, একবার দেখে এলেই পারো। তোমার তো 2খানা ঘরের দরকার, যদি ড্যাম্প হয় নিচের ঘরগুলোর নাই ব্যবহার করলে। তা বটে, চলো এখনই দেখে আসি। কিন্তু এ খবর কে দিলে? কল্যাণ বললে, এ আত্মীয়দের মধ্যেই, আমার পিসে মশাইয়ের এক ভাগ্নি জামাইয়ের কাকার বাড়ি। কল্যাণের আত্মীয়তা বোধের সঙ্গে বিজয়ের বহু দিনের পরিচয়। সে আর বৃথা বাক্য ব্যয় করলে না, শুধু গম্ভীরভাবে বললে, তাহলে তো আপনা আপনির মধ্যেই জানাশোনা, চলো বেরিয়ে পড়ি। কিন্তু বাড়ি দেখে আরো অবাক হলো বিজয়। শ্যামবাজারের মধ্যেই, বাড়ি খুব পুরনো নয়, নিচের ঘরগুলোতেও বাস করা যায় স্বচ্ছন্দে, জল কল সব সুবিধে, দিব্যি বাড়ি। বিজয় দেখে শুনে অবিশ্বাসের সুরে বললে, তুই নিশ্চয়ই ভুল শুনেছিস কল্যাণ, এ বাড়ি শুধু 55 হতে পারে না। হয় ভুল শুনেছিস, নয়তো ঠাট্টা করেছে তোর কাকা। অত কথার দরকার কি তোর? আজই চল না, দুপুরবেলা অফিস থেকে বেরিয়ে গিয়ে বাড়িওয়ালাকে ভাড়া জমা দিয়ে রসিদ নিয়ে আসবি, তাহলেই তো বিশ্বাস হবে তোর। বিজয় তবু প্রশ্ন করে, ক বছরের অ্যাডভান্স দিতে হবে? হয়তো তাইতেই মেরে দেবে রে, কিংবা সেলামি। ফার্নিচার তো নেই, নইলে হয়তো কতগুলো ভাঙা কাঠ দিয়ে 2000 টাকা নিয়ে নিত। কোন দিক দিয়ে যে পুষিয়ে নেবে তাই ভাবছি।
কল্যাণ বললে, না না, তা নয়, পিসে মশাইয়ের কাছে যা শুনেছি লোকটা খুবই নির্বিবাদী, তবে জানাশুনো লোক নইলে ভাড়া দেবে না, নালিশ মোকদ্দমা দাঙ্গা হাঙ্গামা করতে না হয়, এটাই ওর একমাত্র চিন্তা। কথাটা বিজয়ের মনে লাগলো। তখন আর অঞ্জলির সঙ্গে কথা কইবার সময় নেই। কোনো মতে দুটো নাকে মুখে গুঁজে অফিস দৌড়নো, তাও 15 মিনিট লেট হয়ে গেল। নেহাত সরকারি অফিস বলেই রক্ষে, এখানে ঠিক সময়ে হাজির দেওয়াটা কেউই আশা করে না আজকাল। ঘন্টা খানেকের কাজ করে দুই বন্ধু বেরিয়ে পড়ল। বাড়িওয়ালা মানুষটি খুব ভদ্র, বছর 50 বয়স, গোলগাল, মোটা সোটা, গম্ভীর প্রকৃতির মানুষ। সমাদর করে বসিয়ে চা আনতে পাঠালেন। তারপর কল্যাণের মুখে বিজয়ের পরিচয় পেয়ে শুধু প্রশ্ন করলেন, বাড়ি আপনার পছন্দ হয়েছে? বিজয় সোজ সাহে বললে, খুব। বলেন তো, এগ্রিমেন্ট করতে রাজি আছি। না না, থাক, মানে আমি কি চাই জানেন, কোনো পক্ষেই কোনো বাধ্যবাধকতা থাকবে না, আপনি বা কেন বাধা পড়বেন? কিন্তু সে যে আবার বিপদ, 2 মাস বাদেই যদি আপনি বলেন 150 টাকা ভাড়া দাও, নইলে পথ দেখো, আমি বেশি ভাড়া পাচ্ছি, তখন এই বিপদেই তো দিশেহারা, আবার ভাজনা খোলা থেকে আগুনে ঝাঁপ দেব? না না, সেসব কোনো ভয় নেই। আমি বলেন তো আমার তরফ থেকে একটা লিখে দিচ্ছি যে 1 বছরের মধ্যে ভাড়া বাড়াবো না, তারপর বাড়ালে কত বাড়াবো বলুন? 55 টাকাটা তো 100 হতে পারে না? সে ভালো কথা। এখন তাহলে আমাদের কি করতে হবে? বাড়িওয়ালা নীরবে কিছুক্ষণ পেপার ওয়েটটা নিয়ে নাড়াচাড়া করে বললেন, ভালো হয় যদি 2 মাসের ভাড়া জমা রাখেন। এছাড়া প্রতি মাসের ভাড়া আগাম দিতে হবে। এই জমাটা 2 মাস পর থেকে মাসে 10 টাকা করে কাটা যাবে। আর যদি তার আগেই উঠে যান কিংবা ভাড়া ঠিক মতো না দেন, তো ওই টাকাটা বাজেয়াপ্ত হবে। আমি দেখুন স্পষ্ট কথার মানুষ, আমার অপরাধ নেবেন না। না না, ঠিক আছে, এত ভদ্রতা আমি আশাই করিনি। বিজয় পকেট থেকে চেক বই বার করে তখনই 165 টাকার চেক দিয়ে রসিদ নেয়। তারপর চা খেতে খেতে বলে, তাহলে বাড়ি কবে পাচ্ছি আমি? আজই পেতে পারেন। শেষ ভাড়াটে চলে যাওয়ার পর চুনকাম করিয়ে দিয়েছি। আবার যদি দরকার হয় তো করিয়ে নিতে পারেন, আমি খরচ দিতে পারি। আমার পক্ষে করে দেওয়াটা শক্ত। কতদিন আগে গেছেন তারা? বিজয় কতকটা অন্যমনস্ক ভাবেই প্রশ্ন করে। তা 6 মাস হবে বোধ হয়। এতদিন বাড়ি খালি পড়ে আছে? সে কি? বিজয় বিস্মিত হয়। কল্যাণ বলে, তোমার কপালে আছে আর কি? জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বাড়িওয়ালা বলেন, না মানে আমি ঠিক যাকে তাকে ভাড়া দিতে প্রস্তুত নই, বুঝলেন না? হাঙ্গামা করা আমার পোষায় না। বিজয় গর্বে রসিদখানা অঞ্জলির চোখের সামনে মেলে ধরে বললে, বাড়ি তো তৈরি, এখন কবে উঠবে বলো? সে কি একেবারে পাকা? অঞ্জলির বিশ্বাসই হয় না। তারপর সব কথা শুনে সে বলে, হ্যাঁ গো, এখনো এমন সত্যযুগের মানুষ আছে? আছে তো দেখছি। দুজনে মিলে পরামর্শ করে স্থির হলো যে আগামী রবিবারেই উঠে যাওয়া সুবিধা। ওদের ঝিকে যদি শনিবার অফিস যাওয়ার আগেই বিজয় ওই বাড়িতে পৌঁছে দিয়ে যায়, তো সে কত ধোয়া মোচা করে রাখতে পারবে। তারপর অফিস থেকে ফিরলে ওরা ছেলে মেয়ে নিয়ে সবাই গিয়ে ঠিকঠাক করে রেখে আসবে। কত বাজে জিনিসপত্র চাইতে রেখে আসতে পারে। সেই মতো ব্যবস্থাই হয়ে গেল। ওরা উঠে যাচ্ছে শুনে পুরনো বাড়িওয়ালা নিজে প্রস্তাব করলেন, বলেন তো আমরাও গিয়ে ধুয়ে মুছে দিয়ে আসতে পারি? না না, দরকার হবে না, ধন্যবাদ, ব্যঙ্গের সুরে বিজয় উত্তর দিল। শনিবার দিন অফিস থেকে ফিরে বই কাগজ ইত্যাদি কিছু কিছু জিনিস একটা ট্যাক্সিতে চাপিয়ে বিজয় স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে রওনা হলো। গিয়ে কড়া নাড়তেই ওদের ঝি এসে দৌড় খুলে দিয়ে একটু বিস্মিত ভাবেই বললে, ও মা, দৌড় দেওয়া আছে? ছেলেটা তাহলে গেল কোথা দিয়ে? কে ছেলে? কাদের ছেলে? অঞ্জলিও বিস্মিত হয়ে প্রশ্ন করে। তা জানিনি বাপু, কি একটা ছেলে, এই বছর 7-8-এর,
এ ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছিল। আমি যখন বারণ করে দিলুম যে দেখো খোকা, ধোয়া ঘরে কাদা পায়ে ঢুকো না, তখন নিচে নেমে এলো। তাও যতবার নিচে জল নিতে এসেছি দেখেছি খালি ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা সে এলো কি করে? দৌড় দাওনি তুমি? একটু দেরি হয়েছিল, দাদাবাবু চলে যাওয়ার পর তো আর দৌড় দেওয়া হয়নি। পরে মনে হলো বটে একা রয়েছি, কে যদি বদমাইশ এসে ঢুকে পড়ে, তাই তখন এসে দৌড় দিয়ে গেলুম। সদরে খিল লাগিয়ে যখন উঠেছি তখনই দেখি ছেলেটা ছাদ দিয়ে নামছে। যখন দৌড় খোলা ছিল তখনই ঢুকে পড়েছে। আমি জিজ্ঞেস করলুম, ও খোকা, তোমার নাম কি, কোথায় থাকো? তা মুচকি মুচকি হাসলে, জবাব দিলে না। ভারী ফুটফুটে ছেলে। অঞ্জলি বললে, নিশ্চয়ই এই পাশের কোনো বাড়ির ছেলে হবে, তার মা হয়তো খুঁজছে। তা সে গেল কোথায়? কি জানি, আমি তো ভাবলাম চলে গেছে, এখন তো দেখছি দৌড় দেওয়া। বিজয় বললে, দেখো কোন ফাঁকে আবার হয়তো উপরে উঠে গেছে। অঞ্জলি বললে, দেখো তো তরুর মা, থাকে তো ওকে বাড়ি পাঠিয়ে দাও। কার ছেলে সে হয়তো কেঁদে কেটে খুন হচ্ছে। ঝি দোতলা তেতলা সব খুঁজে এসে বললে, কই বৌদি, কোথাও তো নেই, গেল কোথা দিয়ে? বিজয় বললে, হয়তো ছাদ দিয়ে রাস্তা টাস্তা আছে। তাহলে তো বিপদ, এতটুকু ছেলেই যদি যেতে আসতে পারে তাহলে তো অন্য লোক সহজেই পারবে। কিন্তু ছাদে উঠে দেখা গেল যে ছোট ছেলে কেন, খুব জোয়ান ছেলেও কেউ আসবে এমন সম্ভাবনা নেই। একদিকে গলি, অপর 3 দিকে উঁচু উঁচু বাড়ি, আসা যাওয়ার পথ নেই। তখন সকলেই মুখ চাওয়াচাওয়ি করল। অঞ্জলি বলল, নিশ্চয়ই কোথাও ঘাপটি মেরেছিল, এখন আবার আমরা যখন ওপরে খুঁজছি তখন পালিয়েছে। তা অবশ্য হতে পারে, সদর কপাট ভেজানোই ছিল। পরের দিন সকাল করে খাওয়া দাওয়া সেরে দুপুরের মধ্যেই এ বাড়িতে সবাই চলে এলো মালপত্র লরিতে বোঝাই করে। ওরা ট্যাক্সিতে করে আসবার সময় হাতিবাগান থেকে অঞ্জলির মা আর ছোট বোন মিনুকে তুলে এনেছিল। মা সব গোছগাছ করে দিয়ে বিকেলের চা খাবার করে খাইয়ে সন্ধেবেলা চলে গেলেন। মিনু রইল। নতুন বাড়িতে অনেক কাজ, দিন কতক থাকলে সুবিধাই হবে এই ভেবে অঞ্জলি তাকে রেখে দিল। সন্ধ্যার পর অঞ্জলি মিনুকে ডেকে বলল, আমি ততক্ষণে রুটিগুলো সেঁকে নিই, তরুণ মা বেড়ে দেবে খন, তুই খুকিকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দে। আর খোকা? খোকা তখন তরুণ মার গা ঘেঁষে বসে গল্প শুনছে। সে বলল, আমি এর মধ্যেই শুতে যাবো বুঝি? বারে 8টায় খাবো, তারপরে তো ঘুম। মাসি কিচ্ছু জানে না। তোমার বুঝি আজ নতুন বাড়ি রান্নারে পড়াশুনো সব ডকে উঠল খোকন? অঞ্জলি হেসে বলল, বাবা তো পড়াবে, বাবা কোথায়? কি সব খুচরো জিনিস কিনতে বিজয় বাজারে গিয়েছিল। মিনু খুকির দুধ গরম করে নিয়ে তাকে কোলে করেই ওপরে চলে গেল। দুধ খাইয়ে আলো নিভিয়ে দিয়ে সে বিছানায় বসে খুকিকে ঘুম পাড়াতে শুরু করেছে। এমন সময় দেখলে ঘরে গুটগুট করে ঢুকছে একটি ছোট ছেলে। খোকনেরই বয়সী হবে, তবে খোকন নয়। এ ঘরে আলো নেই, কিন্তু বাইরের বারান্দায় আলো জ্বলছে, তারই আভাসে বেশ দৃষ্টি চলে। ছেলেটি একেবারে ওর কাছে এসে দাঁড়ালে, দুটো হাত বেশ করে ছড়িয়ে খাটের কানাটা ধরে হাসি হাসি মুখে চেয়ে রইল মিনুর মুখের দিকে। মিনু তখন খুকিকে কোলে শুইয়ে প্রাণপণে চাপড়াচ্ছে আর গুনগুন করে গান গাইছে। কাজেই ছেলেটিকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারলো না, তবে অনুমানে বুঝলে এ কালকের সেই ছেলেটি বাড়ি ধোবার সময় যে ঢুকে পড়েছিল। ওর বেশ কৌতুক বোধ হলো। ছেলেটা তো অদ্ভুত, বলা নেই কওয়া নেই, অচেনা লোকের বাড়ি সব প্রতিভভাবে ঢুকে আসে। পাগলা আছে বোধহয় একটু। ভাবতে ভাবতে মনে হলো জামাইবাবু বেরিয়ে গেছেন, নিশ্চয়ই তারপর তরুর মা দৌড় দেয়নি। কি অন্যায় দেখো দেখি, এমনি ভাবে লোকও তো ঢুকে পড়তে পারে।
খানিকটা চাপড়াবার পর খুকির চোখ দুটো যেমন একটু বুজে এসেছে, মিনু সামনের দিকে ঝুঁকে চুপি চুপি ফিস ফিস করে বললে, ও খোকা, তোমার নাম কি, কোন বাড়িতে থাকো? ছেলেটা উত্তর দিলে না, মুচকি মুচকি হাসতে লাগলো শুধু। মিনুরও আর বেশি কথা কইতে ভরসা হলো না, পাছে খুকি উঠে পড়ে। খানিক পরে খুকির ঘুমটা আর একটু গাঢ় হতে তাকে সন্তর্পণে তুলে বিছানায় শুইয়ে দিলে। সে সময় ওকে ছেলেটার দিকে পেছন ফিরতে হয়েছিল, কিন্তু সে 1 মিনিটের বেশি নয়। তারপর ফিরে আর ছেলেটিকে দেখতে পেল না। মিনু তাকে ধরবার জন্য তাড়াতাড়ি উঠে বারান্দায় এলো, সেখানেও সে নেই। ছাদের দিকে উঁকি মেরে দেখলে সিঁড়ির দরজা বন্ধ, পাশের ঘরেও কেউ নেই। নিশ্চয়ই নিচে গেছে। সে নিচে নামছে এমন সময় কটকট করে সদরের কড়া নড়ে উঠল। সঙ্গে সঙ্গেই বিজয়ের ডাক, খোকন। মিনু গিয়ে তাড়াতাড়ি দৌড় খুলে দিল। তারপর আবার বন্ধ করে দিয়ে ভেতরে এসে তরুর মাকে জিজ্ঞাসা করলে, তরুর মা, তখন জামাইবাবু বাইরে যাবার পর দৌড় দিয়েছিলে? ও মা, কি বলছো গো, আমি তো ওনার সঙ্গে গিয়েই দৌড় দিয়ে এলুম। বিজয়ও সায় দিলে, হ্যাঁ, আমি তো ডেকে নিয়ে গেলুম। নতুন পাড়া, কিছু কি বলা যায়? কেমন লোক সব, চোর ছেচোর আছে কিনা তা তো জানি না। কিন্তু কিন্তু তাহলে সেই ছেলেটা গেল কোথায়? কে ছেলে রে? অঞ্জলিও বেরিয়ে আসে। ওই একটা খোকা, খোকনেরই মতো হবে, কি আর একটু বয়স বেশি। খুকিকে যতক্ষণ ঘুম পাড়ালুম সমস্তক্ষণ আমার কাছে এসে দাঁড়িয়ে রইল। তারপর যেমন পিছন ফিরে খুকিকে শোয়াতে গেছি, কোথায় যে পালিয়ে গেল। ওকেই বোধহয় তরুর মা দেখেছিল সেদিন। অঞ্জলি একটু চিন্তিত মুখে বললে, গেলই বা কোথায়? সে না হয় দুপুরবেলা রাস্তা দিয়ে এসেছিল, আজ এই রাত্রিরে ওর বাপ মা ছেড়ে দিয়েছে। কোথা দিয়ে ঢুকেছে বাড়িতে, সত্যি এটা দেখা দরকার। ওরা এদিক ওদিক দেখলে, খাটের নিচে, সিঁড়ির কোণ, বাথরুম, ওপরের ছাদ পর্যন্ত, কোথাও তার চিহ্ন পর্যন্ত নেই। এবার বিজয়ও একটু চিন্তিত হলো। তাই তো, সদর দর বন্ধ, বাড়ি থেকে বেরোবার আর কোনো রাস্তা নেই, গেল কোথায়? খানিকক্ষণ সবাই চুপ করে থাকার পর তরুণ মা সব ভয়ে বললে, হ্যাঁ দাদা বাবু, ভূত টুত নয় তো? রাম রাম। দুদুর চুপ কর। তাকে ধমকে দিয়ে অঞ্জলি বললে, ওইটুকু ছেলে ভূত শুনেছিস কোথাও? তা বটে বাপু, স্বীকার করে তরুণ মা। শুনিনি তো কখনো খোকা ভূতের কথা। সেদিনের মতো সে প্রসঙ্গ চাপা পড়ে গেলেও অঞ্জলির গাটা ছমছম করতে লাগলো। আগে কথা ছিল যে বড় ঘরে অঞ্জলির ছেলে মেয়ে এবং বোনকে নিয়ে শোবে, বিজয় থাকবে পাশের ঘরে, ঝি শোবে নিচে। কিন্তু তরুর মার মুখের চেহারা দেখে তাকেই পাশের ঘরের ব্যবস্থা করতে হলো। বিজয় বড় ঘরের মেঝেতে শুলো আলাদা বিছানা করে। কিন্তু এরপর 2 দিন কাটলো নিরুপদ্রবে। বিজয় খেপাতে শুরু করলো মিনুকে, এটা তোমার অলস মস্তিষ্কের কল্পনা মিনাবতী। তরুণ মা যেমন দিন দুপুরে ভূত দেখে, তুমিও আবার সেই কথা শুনে ভাবলে তুমিও দেখছো। ওইটা ইনফ্লুয়েন্স করলে আর কি তোমাকে। আপনার যেমন কথা। মিনু ঝংকার দিয়ে ওঠে, সন্ধেবেলা বুঝি স্বপ্ন দেখে কেউ? স্বপ্ন নয়, কল্পনা। তুমুল কৃত্রিম কলহ জমে ওঠে শালী ভগ্নিপতির মধ্যে। বুধবার দিন কিন্তু আবার দেখা গেল তাকে। এবার দেখলেন খোদ কর্তা। কি একটা উপলক্ষে সেদিন অফিস বন্ধ ছিল। টানা একটা দিবানিদ্রা দিয়ে বেলা 4টে নাগাদ বিজয় ছাদে উঠে পায়চারি করছিল। খোকন তার মামার বাড়ি গেছে সকালে, খুকি তখনও ঘুমোচ্ছে। মিনু, অঞ্জলি, তরুণ মা নিচে রান্নাঘরে চায়ের জল চাপিয়ে 2 বোনে বসে গল্প করছে। তরুণ মা কলতলায় বাসন মাজছে। সমস্ত দোতলাটা নির্জন ও নিস্তব্ধ। ছাদের একটা কোণ থেকে নিচের বড় ঘরের বিছানাটা দেখা যায়। পায়চারি করতে করতে হঠাৎ সেই কোণে এসে থমকে দাঁড়িয়ে যায় বিজয়। ঠিক সেদিকে যায়নি সে। চোখের পাশে দৃষ্টির যে একটা আবছায়া থাকে, তাতেই মনে হলো যেন ঘরে নড়ছে কি একটা,
নিয়মিতভাবে। তখন ভালো করে তাকিয়ে দেখলো একটা বছর সাতেকের ছেলে খাটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমন্ত খুকিকে হাওয়া করছে। দিব্যি ফুটফুটে ছেলে, পরনে হাফ প্যান্ট, খালি গা। এক দৃষ্টে চেয়ে আছে সে খুকির দিকে। চোখের দৃষ্টিতে অগ্রজের সস্নেহ অথচ সকৌতুক ভাবটি ফুটে উঠেছে। ভালো করে তখনও এর পরিপূর্ণ অর্থটা মাথায় যায়নি। বিজয় কয়েক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপরই সব ইতিহাসটা মনে পড়ায় ছেলেটিকে অতর্কিতে গিয়ে ধরবে বলে পা টিপে টিপে যতদূর সম্ভব দ্রুত গতিতে নেমে এলো। নিচে নামতে বড় জোর 2 মিনিট গেছে সব শুদ্ধ, কিন্তু কই সে তো নেই। খুকি যেমন ঘুমোচ্ছিল তেমনি ঘুমোচ্ছে। তবে কি সেও স্বপ্ন দেখছিল কিংবা কল্পনা? মিনুকে যা বলেছে তারও তাই? কিন্তু না, ওই তো পাখাখানা পড়ে আছে। ওটা সাধারণত দেওয়ালের গায়ে পেরেকে আটকানো থাকে। তাহলে ছেলেটা গেল কোথায়? খাটের নিচে উঁকি মেরে দেখল বিজয়। পাশের ঘরে ওপরের ছোট বাথরুমটা কোথাও তো নেই। আবার ছাদে উঠল, যদি অন্য দিক দিয়ে উঠে গিয়ে থাকে তার অলক্ষ্যে। না, তাও তো নেই। দোর বন্ধ করে নেমে এসে দোতলাটা আবার ভালো করে দেখল। তারপর একতলায় নেমে এলো সিঁড়িতে। রান্নাঘরে ওরা বসে কাপে চা ঢালছে। তরুণ মা বাসন ধুয়ে জমা করে রাখছে চৌবাচ্চার পারে। পাশের ঘর দুটোরই কপাটে শেকল তোলা, সদর দরজা বন্ধ। হ্যাঁ গো, তাকে দেখেছ কেউ? কাকে গো? ওর গলার আওয়াজে বিবর্ণ হয়ে অঞ্জলি বেরিয়ে আসে। মিনুর হাত কেঁপে খানিকটা চা মাটিতে পড়ে যায়। সংক্ষেপে বিজয় সব কথা খুলে বলে। অঞ্জলি সবটা ভালো করে শোনবার আগেই ছুটে গিয়ে খুকিকে বুকে তুলে নিল। তারপর সবাই মিলে বাড়িটা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র নেই। তরুর মা তখন ঠকঠক করে কাঁপছে, ওর গলায় কান্নার সুর। কি হবে বাবু, আমি আর ওপরে যেতে পারবো নি। অঞ্জলি তাকে ধমক দিয়ে ওঠে। কেন, কি হয়েছে? এই তো 3 দিন এসেছিস, সে তোদের ভয় দেখিয়েছে না কোনো অনিষ্ট করেছে? তরুর মা তখন যেন একটু প্রকৃতিস্থ হলো। তা বটে বাপু, তা ঠিক কথা। কই ভয় ডর তো কারুক্ষে দেখায়নি। অঞ্জলি বিজয়কে বললে, এই জন্যে বোধ হয় বাড়িওয়ালার এত সাধুতা, তাই ভাড়া এত কম। তুমি এক কাজ করো, পাড়ায় 2-1 জনের সঙ্গে দেখা করো, জানো ভালো করে ব্যাপারটা কি। বিজয়ের কথাটা মনে লাগলো। চটিটা পায়ে গলিয়ে সে তখনই বেরিয়ে পড়ল রাস্তায়। পাশেই থাকেন এক রিটায়ার্ড সাব জজ। তিনি তখন বাইরের রকে বসে সকালের খবরের কাগজটা পড়ছেন। বিজয় নমস্কার করে পাশে গিয়ে বসতে তিনি মুখ না তুলেই বললেন, দেখা দিয়েছে বুঝি? ভালো রকম বুঝতে না পেরে বিজয় বললে, আগে। কাগজখানা নামিয়ে রেখে এবার ওর দিকে চাইলেন ভালো করে সাব জজ বাবু। বলছি, সেই ছেলেটাকে দেখেছেন তো? তাই তো এসেছেন? সাধারণত এত দেরি হয় না, বাড়িতে আসার পরের দিনই ছুটে আসে সবাই। একটু হাসলেন তিনি, বিদ্রুপ ও করুণা মাখানো হাসি। বিজয় বললে, দেখেছি আমরা আসবার আগেই, তবে আপনাদের কাছে খবরটা নিতে আসবার ঠিক অবসর পাইনি। ইচ্ছে করেই একটু খোঁচা দেয় বিজয়। ও, দেখেছেন আগেই? আপনাদের সাহস আছে তো? একটু ক্ষুণ্ণই হন ভদ্রলোক। মজা এই, আপনারা একবারও ভেবে দেখেন না যে চারিদিকে যখন বাড়ির আকার, তখন এত সস্তায় বাড়ি দেয় কি করে? আগে কেউ আসেন না আমাদের কাছে, তখন মনেই পড়ে না পাড়ায় এতগুলো লোক আছে। ঠকে আসে, ঘা খেয়ে আসে, ভয়ে ফ্যাকাশে হয়ে ছুটতে ছুটতে আসে। কত তো দেখলুম, 3 দিনও কেউ থাকতে পারে না, আবার সেই পুরনো আস্তানাতেই ভাড়া বেশি দিয়ে ছুটে যেতে হয়। ক্লান্ত হয়েই যেন থামেন তিনি। বিজয় মনে মনে ততক্ষণে অসহিষ্ণু হয়ে উঠেছে। সে সেটা গোপন না করেই বলবে, কিন্তু আসল ব্যাপারটা কি? ভূত? আবার কি ভূত?
হ্যাঁ মশাই, ভূত। তবে বলি শুনুন। এই বলে তিনি কাহিনীটা খুলে বললেন। বছর 5 আগে এক ভদ্রলোক এই ঘরটি ভাড়া নেন। আগে খুব বড় জমিদার ছিলেন তিনি। নানা বদ খেয়ালিতে যথা সর্বস্ব উড়িয়ে দিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন। এখানে আসার পরই ওর স্ত্রীর কি একটা ভারী ব্যারাম হয়। ডাক্তার ফাক্তার ডাকেননি, ভুগে ভুগে তিনি মরে গেলেন। নিয়ে দিয়ে রইল ওই ছেলে। দিন কতক ঝি রেখেছিলেন, সেই রেঁধে দিত, অন্য কাজও করত, কিন্তু সে মাইনে পায় না, কতদিন থাকবে? তাছাড়া রান্না খাওয়ার জিনিসও থাকতো না অর্ধেক দিন। তখন কর্তা নিজেই একবেলা রান্না ধরলেন। বিকেলের জন্য কোনোদিন সেই ভাতই থাকতো, কোনোদিন বা মানে যেদিন পয়সা করি জুটত সেদিন হোটেল থেকে রুটি মাংস কিনে আনতেন। প্রায় মদে বুঁদ হয়ে ফিরতেন। ছেলেটাকে ঠেঙাতেন বেদম। আবার নেশা ছুটে গেলে খুব আদরও করতেন। 6টা হয়ে মরে গিয়েছিল ওই এক ছেলে শিবরাত্রির চলতে। উপার্জনের মধ্যে ছিল শুনেছি জুয়া খেলা। যেদিন কিছু মিলত সেদিনই মদের মাত্রা বেশি, যেদিন হেরে যেতেন সেদিন চুপচাপ। ছোট ছেলে, একাই থাকতো বাড়িতে, উনি দৌড়ে চাবি লাগিয়ে বেরিয়ে যেতেন। আমাদের সঙ্গে কোনোদিন আলাপ পর্যন্ত করেননি। তবু আমি একদিন মশাই উপযাজক হয়ে বললুম, আমাদের কাছে রেখে যান না কেন ছেলেটাকে? সারাদিন তবু খেলাধুলো করতে পারে, আমার এক পাল নাতি নাতনি রয়েছে। ও হরি, মুখের ওপর বলল কিনা, ধন্যবাদ, দরকার নেই কিছু। যত সব বদ ছেলে আপনার বাড়ির, অত মিশলে ছেলে বিগড়ে যাবে। সেই থেকে আর কথা কইনি ওর সঙ্গে, ঘেন্না হতো। অত অভদ্র ছোট লোককে কি বলবো? ওর ছাগল, ও যেদিকে পারে কাটুক। তারপরে একদিন দেখি দিনেও তালা ঝুলছে। পর পর 3 দিন এমনি গেল। মনে করলুম বাড়িওয়ালা খুব তাগাদা করছে, তাই সরে পড়েছে কোথাও বাপ বেটায়। দিন রাত তো পাওনাদাররা আসতো। একদিন বাড়িওয়ালাও এলেন, বললেন, জানেন কিছু খবর? বললাম, না মশাই, কিছুই জানি না। তবে হ্যাঁ, আমার স্ত্রী একদিন বলেছিল ছেলেটাকে ওর মধ্যে পুরে রেখে যায়নি তো, মাতালের কাণ্ড। আমি উড়িয়ে দিলুম, দূর, তাই কখনো পারে? হাজার হোক বাপ। তবু কান পেতে শুনতুম, কোনো শব্দই হতো না। 4 দিন পরে লোকটা ফিরলো একটা রিক্সা করে। খুব রোগা হয়ে গিয়েছে, চক্ষু কোটরগত, হাত পা কাঁপছে। আমি তখন এই রকেই বসে। গাড়ি থেকে নেমে কোনো মতে দরজার তালা খুলল। তারপর হঠাৎ জিজ্ঞাসা করলো, আজ কত তারিখ বলতে পারেন? আমি তারিখ বললুম। তখন বললে, আমি কতদিন আসিনি বলুন তো? তা 4-5 দিন হবে। তখনই চিৎকার করে কেঁদে উঠল, আমার খোকা। বলতে বলতেই সাব জজ বাবুর চোখে জল এসে গিয়েছিল। চশমা খুলে কোচার খুঁটে চোখ মুছলেন। বিজয় রুদ্ধশ্বাসে প্রশ্ন করলে, তারপর? আমি তো অবাক। খোকা ওর মধ্যে ছিল নাকি? চলুন চলুন, কি সর্বনাশ! ভেতরে গিয়ে দেখি ঠিক তাই, বিছানায় শুয়ে পড়ে আছে। তখনও প্রাণটা ধুক ধুক করছে। তবে সে যে বেশিক্ষণ নয় তা দেখেই বুঝলাম। ঘরে খাবার মতো একটা জিনিসও ছিল না। তার উপর ছেলেটা নাকি কিছুদিন ধরেই ভুগছে। এই 5 দিনের উপবাসে একেবারে শেষ হয়ে এসেছে। কি লক্ষ্মী ছেলে মশাই! একটু আওয়াজ করেনি, কাঁদেনি, কাটেনি, কিচ্ছু নয়। বরং ওর বাবা যখন এসে চিৎকার করে ডাকলে, খোকন রে বলে, একবার একটু চোখ চেয়ে হাসলো। আমি গেলুম ছুটে ডাক্তার আনতে, কিন্তু ডাক্তার কি করবে আর? সন্ধ্যাবেলায় ছেলেটা মরে গেল। তারপর বাপটা দিন 3 পড়েছিল। খুঁচিয়ে খুঁচিয়ে যা জানলুম, ওর জুয়ার আড্ডায় সেদিন বুঝি অনেক টাকা জিতেছিল। যে বেশি হেরেছিল সে ওর টাকাটা কেড়ে নেবার মতলবে মদের সঙ্গে ধুদ্রর রস মিশিয়ে খাইয়ে দেয়।
তাতেই 3-4 দিন ওর কোনো হুঁশ ছিল না। তারাও টাকা কড়ি নিয়ে সরে পড়েছে। এদিকে এই কাণ্ড। 3 দিন লোকটাও মুখে জল দিল না। আবার একটা নরহত্যা হয় দেখে আমরা একদিন জোর করে তাকে ভাত খাওয়ালুম। খেয়ে এখানেই পড়ে ঘুমোলো। তারপর সন্ধ্যাবেলা উধাও, আর ফেরেনি। বেঁচে আছে কি মরে গেছে তা জানি না। বাড়িওয়ালা পুলিশ কেস করে তালা ভাঙিয়ে মালপত্র ফেলে দিয়ে বাড়ি চুনকাম করিয়ে দিয়ে নিশ্চিন্ত। কিন্তু তারপর আর ভাড়া হয় না। যে আসে সেই ছেলেটাকে দেখে। কারোর কোনো অনিষ্ট করেনি, তবু ভূত দেখে কে আর থাকে বলুন? বিজয় ফিরে এসে আনুপূর্বিক সব কাহিনীটা খুলে বলল অঞ্জলির কাছে। মিনু তো কেঁদেই ফেললে। অঞ্জলিরও চক্ষু সজল হয়ে উঠল। আহা বাছারে। বিজয় একটু চুপ করে থেকে বলল, তাহলে এখন কি আর করা? আবার সেই পুরনো বাড়ি? অঞ্জলি উপস্থিত সকলকে বিস্মিত করে বললে, কি আর করব, আমি এখানেই থাকবো। সে তো আমাদের কোনো অনিষ্ট করছে না। আত্মা একা থেকে হাঁপিয়ে ওঠে, তাই আসে। আমার কোনো ভয় নেই। তরুণ মা বললে, তাই বলে ভূতের সঙ্গে থাকবে? এই তো 3 দিন রইলি, কি করেছে সে তোর? অত ভয় হয়, রাম কবচ নিগে যা। না না, সে কথা কি বলছি, আমি কি আমার লেগে বলছি? ছেলে মেয়েগুলো রয়েছে, অপ্রতিভভাবে বলে সে। তা থাক, ওদের সে ভালোবাসে, নইলে খুকির গরম হচ্ছে দেখে সে বাতাস করবে কেন? কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে সেই দিন থেকে সে বাড়ি ছেড়ে দিল একেবারে। আর কোনো দিন কখনো কেউ তাকে দেখতে পায়নি। অঞ্জলি বরং দুঃখই করে। আহারে, আমি দেখতে পেলুম না একবারও, তোমরা সবাই দেখে নিলে। বিজয় বলে, সে বেচারিকে সবাই ভয় করেছে, তোমার মতো ভালোবাসেনি কেউ। ওই ভালোবাসাটুকুর জন্যেই তার তৃষিত আত্মা মুক্তি পাচ্ছিল না বোধ হয়। এবার সে স্বর্গে চলে গেছে। অঞ্জলি ছলো ছলো চোখে বলে, তা হোক, এবার মহালয়ায় আমি তার নামে 3টি বামুন খাইয়ে দেব। মিনু বলে, মাঝখান থেকে আপনি কিন্তু সস্তায় একটা বাড়ি পেয়ে গেলেন জামাইবাবু। তা বটে। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।